আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শুরুতে আপনাদেরকে লোভনীয় কিছু আচার দেখাইতেছি। জানি এগুলো দেখলে সব আপুদের এবং আমার মনে হয় ভাইয়াদেরও খেতে ইচ্ছা করবে। তো আচার আসলে আমাদের সবারই কম বেশি অনেক পছন্দ, তাই না? আর আচার দেখলে বিশেষ করে আমাদের মেয়েদের, জানি না সব মেয়েরা পছন্দ করে কিনা, যেমন ওই হিসাবে পছন্দ করে না। তো ওরা হয়তো এখনো ছোট সেজন্য বোঝে না। আমরা ছোটবেলা থেকেই আচার খুব পছন্দ করি, যেহেতু আমার আম্মা সবসময় আচার বানাতো। আমাদের বাসায় আচার থাকতই। আমের সিজনে আম, আমড়া, জলপাই সব কিছুর আচার থাকতো। তো আম্মা খুব ভালো আচার বানাতে পারতো। আসলে আচারগুলো দেখে আম্মার কথা খুব মনে পড়তেছে। আগে যখন আম্মা আচার বানাতো দেখা যায় রোদে শুকানোর আগে আমাদের খাওয়া মানে আমি আর আমার ভাই দুইজনেই খুব আচার পছন্দ করি। আমার ভাই এত টক পছন্দ করে, টক ঝাল আমার ভাই খুব পছন্দ করে, সেম আমিও। তো ইদানিং আমার টকটাও অত বেশি ভালো লাগে না, আমার মিষ্টি আর ঝালটা ইদানিং একটু বেশি মানে ভালো লাগে আর কি। তো এই আচারগুলোর সাথে আবার বোম্বে মরিচের একটা চাটনি করে দিছে। তো ওনারা মিক্সড করে দেয় নাই, যারা খাইতে পারবে তারা মিক্সড করে যেন খাইতে পারে। তো আমি মিক্সড করে খাইছিলাম, ভালোই লাগছে। যারা ঝাল খাইতে পারে তাদের কাছে ভালো লাগবে আর কি। তো এখন যে বাসাটা দেখাইতেছি বা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাসা, মানে আমার আর আমার হাজব্যান্ডের আর কি। তো আমরা তো প্রথমে উঠে আমার আপুর বাসায় উঠছি। তো ভাবছিলাম যে ওইখানে একদিন দুদিন থাকে আমরা আমাদের বাসায় চলে আসবো। মানে আমরা এখনও আমাদের বাসায় এখন পর্যন্ত আজ পর্যন্ত আমাদের বিল্ডিংটা অনেক বছর হয়েছে করা হয়েছে, কিন্তু আমরা এখানে থাকি না। আমরা এখনও মানে নিজেদের জন্য ফ্ল্যাট রাখি না, যেহেতু আমরা আসি 1-2 মাসের জন্য, তখন দেখা যায় আব্বুর বাসায় থাকা হয়, শ্বশুর বাড়িতে থাকা হয়, সেজন্য আর নিজের বাসায় থাকা হয় না। এবার আমাদের প্ল্যান ছিল আমাদের মানে নিজেদের বাসায় আমরা থাকবো, আব্বুর বাসায় হয়তো 2-1 দিন থাকি, এরপর আমরা আমাদের বাসায় চলে আসবো আস্তে আস্তে। যে আমাদের বাসায় কিন্তু কোনো ফার্নিচার এখন পর্যন্ত নাই। আগে ভাড়াটিয়ে ছিল ওনাদেরকে, পর আমরা আসার আগে না করে দিছি। কারণ আমরা এবার থাকার খুব ইচ্ছে ছিল আমাদের বাসায়। কারণ আম্মা তখন এত অসুস্থ ছিল না, আম্মা সুস্থই ছিল। ভাবছিলাম যে আম্মাকে আমাদের বাসায় আনিয়ে রাখবো কয়েকদিন আমার সাথে। তো যাক, সেটা তো আর কপালে হলো না। আম্মা আর আমাকে এবার আসতেই দেয় না আমাদের বাসায়। আম্মা বলছে যে আমি যতদিন বাঁচতে আছি তোমরা আমাদের বাসায় থাকবে, তুই ওই বাসায় যে থাকতে পারবি না। মানে আম্মা খুব কান্নাকাটি, মানে আম্মা আমাদেরকে আসতেই দিবে না। প্রথমেই ইচ্ছা ছিল, বলতেছে আচ্ছা তোমরা আর কয়েকদিন থাকো, তারপর যাইও। তো আমি ভাবছিলাম আস্তে আস্তে তাহলে সব নিয়ে আসি। টুকিটাকি তো আমাদের বাসা থেকে আবার বালিশ কিছু মানে টুকটাকি এগুলো আমার আগের ছিল। তো এগুলো নিয়ে আসতেছি, ভাবলাম যে আসার সময় 1-2টা করে নিয়ে যাই। তো আমি বাংলাদেশে যাওয়ার পর এই প্রথম মানে আমাদের এই বাসায় যাইতেছি আর কি। আমার ভাই আগে এটাকে আবার রং করাইছে, এই যে এটা হচ্ছে আমার ভাই। তো আমার ভাইয়ের কাছে চাবি-টাবি সব কিছু থাকে। আমাদের বাসার সব দায়িত্ব আমার ভাইয়ের কাছেই। ও বাসা ভাড়া উঠানো, মানে আবার টাকাগুলো কাজে লাগানো সবকিছু আমার ভাইই করে। আসলে ভাইয়ের মতো ভাই হইলে, মানে আমার ভাইটা আমার ছোট, কিন্তু মানে মানে কি বলবো, আমার জন্য অনেক কিছু করে। আমার ভাইটা অনেক কষ্ট করে আমার জন্য। আর মানে আমার ভাইটা আমাকে নিয়ে অনেক ভাবে। এখন আম্মা মারা যাওয়ার পর থেকে আমার ভাই, আগে কিন্তু আমাকে এত কল দিত না, কিন্তু আমার ভাই এখন প্রতিদিন আমাকে 3-4 বার কল দিবেই। তো যাই হোক, এখানে যে দেখেন বাসায় কিচ্ছু নাই। বাসায় আমার শ্বশুরবাড়িতে আমাদের একটা টিনের ঘর ছিল। তো ওইখানে কিছু ফার্নিচার ছিল। আমার অনেক বিয়ের সময় আমার আব্বু আমার অনেক ফার্নিচার দিয়েছিল। তো আজকে প্রায় 17-18 বছর আগের কথা। তো এগুলো সব নষ্ট হয়ে গেছে, সেজন্য আর কিছু আনতে পারি না। তো ওইখান থেকে শুধু সোফাগুলো ভালো ছিল, আর একটা স্টিল আলমারি, আর একটা যে র্যাক, যে প্লেট বাড়ি রাখে যে র্যাকগুলা। তো এই স্টিল আলমারিটা আবার আর র্যাকটা এগুলো রং করতে দিছিলাম দোকানে, এগুলো এখনও আনা হয় নাই। আর এখানে সোফাগুলো বাসার মধ্যে যেহেতু আমাদের বাসা পুরো বিল্ডিংয়ের দরজাগুলো বার্নিশ করবে, তো সোফাগুলো বার্নিশ করবে, সেজন্য এখানে রাখে দিছি। আর পুরা বাসায় খালি এখন মানে আম্মাকে অনেক বুঝাইলাম যে আম্মা আমরা যাই আস্তে আস্তে বাসায়, নিজের বাসায় থাকলে মানে আস্তে আস্তে কিন্তু সব কিছু কেনা হয়, না হলে কিন্তু কিনা হয় না। কিন্তু আমার আম্মার আমি কোনো মতে রাজি করতে পারি নাই। আমার আম্মা মনে হয় মানে জানতো আমার আম্মা যে বাঁচবো না, সেজন্য আমার আম্মা আমাকে রাজিই হয় না। আমার আম্মা, আমি একদিন মাত্র আমি এই বাসায় মানে একদিন থাকতে চাইছি, আমার আম্মা রাজিই ছিল না, বলতেছে না কোনো মতে সম্ভব না। এত কান্নাকাটি আমার আম্মা করছে, আমি যখন আসার কথা বললাম তখনই কান্না করতো। অথচ আমাদের এই বাসা, আব্বুর বাসা বিল্ডিংয়ের 1 বিল্ডিং পর হচ্ছে আমাদের এই বাসা, মানে খুব কাছাকাছি। আমি চাইলে সারাদিন ওইখানে থাকতে পারি, আসতে পারি, যাইতে পারি, আম্মাকেও নিয়ে আসতে পারি। কিন্তু আমার আম্মা কেন জানি বলছে আমি যখন মরে যাবো তখন যাই থাকিস ওই বাসায়, মানে আমাকে আসতে দিবেই না। পরে আর আম্মার কথা মানে রাখতে যায় আর এই বাসায় আসা হয় নাই। এই বাসায় আর কোনো কিছু কেনাও হয় নাই ফার্নিচার। আমরা তো ভাবছিলাম রেডিমেড ফার্নিচার কিনে নিবো। আমরা যেহেতু এই বাসায় থাকি না, তাহলে আমাদের এত দামি অনেক ফার্নিচারের দরকার নেই। রেডিমেড 2টা খাট, মানে রেডিমেড এখন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়, এগুলো কিনে নিবো। কিন্তু আম্মা না করার পর, মানে আম্মাকে রাজি না করাতে পারি, পরে কিছু কিনি নাই। কারণ হচ্ছে কিনলে জিনিসগুলো আবার নষ্ট হয়ে যাবে। আর এই বিল্ডিংয়ে আমাদের মানে আমরা তো কেউ থাকি না।
এগুলো পরে দেখা যায় ধুলা হয়তো আম্মা বা আমার ভাই ওরা আসি মুছতো, কিন্তু তারপরও নিজেরা থাকলে প্রতিদিন পরিষ্কার করা হতো। এখন সেজন্য আর কোনো ফার্নিচার কিনি নাই। এটা হচ্ছে কিচেন, বাসাটা অত বেশি বড় না। ২টা বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং আর বারান্দা, ২টা টয়লেট আর কিচেন, এই তো। তো এই বাসার যে রংটা এটা আমি পছন্দ করে দিয়েছিলাম। এটা আমার ভাই আমরা আসার আগেই মানে করে ফেলছে। আর এখানে একটা টয়লেট, এই টয়লেটটাও আমরা হাই কমেন্ট বসে ফেলবো চিন্তা করতেছি। কারণ এটা এই ফ্ল্যাটেও ভাড়াটিয়া ছিল, মানে ভালো করে পরিষ্কার করে না, সেজন্য সব মানে ময়লা হয়ে আছে। আর এটা হচ্ছে বারান্দায়, বারান্দায় আবার আমার ভাই চিকনের যে স্ট্যান্ড লাগাই দিয়েছে, যেহেতু কাপড় চোপড় মেলতে পারি। তো আমার খুব আশা ছিল নিজেদের বাসায় থাকবো, কিন্তু পরে আর থাকি না। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, আমি যদি এই বাসায় চলে আসতাম হয়তো দেখা যায় সারাদিনে একবার ওই বাসায় যাইতাম, আমার আম্মার বাসায়। কিন্তু আম্মার সাথে তো আর থাকা হইতো না। এখন ওইগুলো মনে হলো যে ভালোই হয়েছে আমি আসি নাই, যে নাহলে তো আমার আম্মা অনেক কষ্ট পাইতো, আমিও এখন কষ্ট পাইতাম যে দেশে গিয়ে আম্মার সাথে থাকতে পারি নাই। আম্মাকে আসলে থাকাতে আরও বেশি খারাপ লাগতেছে। আম্মার সাথে কখন কি কথা বলছি, কখন শুয়েছিলাম, কখন কি কথা বলছি, মানে আম্মার সাথে অনেক কথা হয়েছে, অনেক কথা বলতাম। কারণ আমারও আম্মারও কারোর সাথে কথা বলার মতো কেউ ছিল না, আমারও কেউ ছিল না। আমি আম্মার সাথে সব কথা শেয়ার করতাম, আম্মাও আমার সাথে সব কথা শেয়ার করতো। কিন্তু আম্মা তো মারা গেছে, আমার তো আর এখন কোনো টেনশন নাই। কিন্তু সব চিন্তা হচ্ছে আমার মানে মনের মধ্যে এত কথা মনে হয় জমে গেছে কয়েকদিনে। মানে আম্মা মারা গেছে এখনও ১ মাস হয় নাই, কিন্তু মনে হচ্ছে আমার বুকটা ভার হয়ে আছে। আমি কার সাথে কথাগুলো বলবো? আর আসলে কাউকে যে নিজের মনের কথা, মা ছাড়া, বোন ছাড়া কাউকে কখনো নিজের মনের কথা কারো কাছে শেয়ার করবে না, যত আপনই হোক। কারণ আমি দেখছি অনেকের সাথে মিশে দেখছি। এই যদি আমি একটা কথা বলি, হয়তো আমার সাথে সম্পর্ক ভালো থাকলে ভালোই, আর একটু মানে সম্পর্ক খারাপ হলে এইগুলো নিয়ে আবার অন্য মানুষকে বলে। সেজন্য আমি এখন আসলে মানুষের সাথে অনেক কম কথা বলাও কমাই দিচ্ছি। তো এই ছাদে উঠলাম, বাসার ছাদে উঠে একটু দেখলাম চারিদিকে। এখানে ওই যে আমাদের বাসা এই বিল্ডিংটার পরে একটা বিল্ডিং, এরপর আমার আব্বুর বিল্ডিং। মানে আমার আব্বুর বিল্ডিংটা হচ্ছে প্রথমে, আমাদের বিল্ডিংটা হচ্ছে পরে। তো বাসা থেকে আসার পরে বিকালবেলা আমরা আমাদের লাকসাম জংশনে একটা লেক হয়েছে, সেটা মানে এটা অনেক শুনতেছি, এটা নাকি অনেক সুন্দর। মানে আমার ভাই বলতেছে, আমার ভাইয়ের বউরা বলতেছে। তো ভাবলাম যে তো ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। এখানে আসার পর ওদের পছন্দ হয় না জায়গাটা। ওরা বলতেছে, "কি জায়গা? এখানে কি আছে? শুধু একটা পুকুর, এই সেই।" এরকম তো আমরা আমাদের ভ্যানিস তো আরও সুন্দর। মানে ওরা আসলে আমার কাছে ভালো লাগতেছে, আমার এলাকা, আমার জন্মস্থান, আমার সবকিছু। কিন্তু ওদের কাছে ভালো লাগতেছে না। স্বাভাবিক, ওরা যেহেতু এখানে মানে ছোট থেকে মানুষ হয় না বা এখানে জন্ম হয় না, সেজন্য ওদের কাছে ভালো লাগতেছে না। কারণ বিদেশে ওরা আরও অনেক সুন্দর জিনিস দেখে, ওইগুলোই ওদের মানে চোখ আটকেছে। এখানে এই পুকুরটা ওদের ভালো লাগতেছে না। ওদের কাছে ভেনিসের সাগরটাই নাকি দেখতে অনেক সুন্দর, ওরা বলতেছে। তো ওরা তার এসবের মূল্য বুঝবে না। আমরা যারা জন্ম হয়েছি, বড় হয়েছি, আমরাই এসবের মূল্য বুঝবো। দেশে থাকা যে কি শান্তি। তো এইখানে আসার পর আমারও তেমন তেমন কিছু ভালো লাগে না। কারণ যেহেতু এত একটা ফুল, মানে এখানে অনেক কিছু ফুল গাছ দিয়ে সাজানো উচিত ছিল, অনেক আরও কিছু বাচ্চাদের খেলার কিছু রাখা উচিত ছিল, হয়তো বা বাচ্চারা খুশি হবে। তো এখানে আসলে বেশি রাত্রেবেলায় অনেক সুন্দর, দিনের বেলা তো একটা ভালো লাগে না। তো এই যে আর এখানে আসার পর আমার একটা জিনিসই ভালো লাগছে, আমি আমার পছন্দের মানে ছোটোবেলা কি খাইতাম, কি এখানে আমি সব পাইছি। সেজন্য আমি আসি, আমার যতগুলো খাবার পছন্দ হচ্ছে আমি সবগুলো খাইছি একটু একটু করে। এই যে প্রথমেই আমরা ফুচকা নিয়ে নিছি। এখানে ওহি সাবা ওরা আবার বাংলাদেশে গিয়ে কিছু খাক আর না খাক এমন ফুচকা খাইছে সাবা, ও এক বসাতে ১০-১২টা ফুচকা, ২০টা ফুচকাও খাই ফেলছে। তো এই আইসক্রিমগুলো কে খাইছেন ছোটোবেলা, যারা মানে অনেক আরও ধরেন আরও ১৫-১৬ বছর আগের কথা আর কি, আমরা এরকম স্কুলে গেটের সামনে এই আইসক্রিমগুলো বিক্রি করতো। কিন্তু স্কুলের সামনে যে আইসক্রিমগুলো খাইতাম, ওই আইসক্রিমগুলো ছিল অন্যরকম একটা টেস্ট, অনেক স্বাদ ছিল। কিন্তু এই আইসক্রিমগুলো আমার কাছে ততটা স্বাদ লাগে নাই। তারপরও আমার এটা একটা চোখের মানে আমার মনে হয়েছে সেই ছোটোবেলার কথা। আমি তখন আমি আমার হাসব্যান্ডকে বললাম, "আমি আইসক্রিম খাবো।" তো আমার হাসব্যান্ড একটা আর আমি একটা নিয়েছি, ওরা খাবে না। তো ওদের জন্য আর নেওয়া হয়নি। তো এইখানে আবার যে ট্রেন যাইতেছে, ওদেরকে বললাম, "তোমরা ট্রেন দেখো।" ওরা আসলে কোনো কিছুতেই খুশি হইতেছে না, ওদের খুব বিরক্ত লাগতেছে, ওরা বাসায় চলে যাবে। তো এখানে আবার এই যে চানাচুর মাখা, এগুলো আমরা সবাই ছোটোবেলায়, এখনও হয়তো আছে কিনা জানি না, এই স্কুলের গেটের সামনে বিক্রি করে। তো আমি বললাম যে আমি চানাচুর খাবো, তো আবার চানাচুর নিচ্ছে। আমার হাসব্যান্ড বলতেছে, "আজকে এগুলো সব খাইতেছো, তোমার যদি পেটে কোনো সমস্যা আমি জানি না।" আমি তো, "না, তোমার জানারও দরকার নাই।" তো এই যে চানাচুর মাখাটা কিন্তু ভালোই লাগছে, মানে ঝাল খুবই ভালো লাগছে। ও সাবাকে বললাম, "একটু নাও।" ও নিতে চায় না। ওহিকে বললাম, "একটু নাও।" পরে একটু হাত দিয়ে ওরা নিচ্ছে। তো ওদেরকে বললাম, "তোমরা এসবের খাবারের মূল্য বুঝবে না। এসব আমাদের একটা ইমোশনাল, আমাদের দুর্বল, মানে এগুলো দেখলেই মানে নিজেকে লোভ সামলাতে পারি না। এগুলো আমার যত শরীরে খারাপ হোক, এগুলো আমার খাইতে হবে। জানি না কার কেমন লাগে, আমার কাছে তো খুবই মজা লাগছে।"
এবং মানে আমার হাজব্যান্ডও কিন্তু এইসব পছন্দ করে না, খুব কম, ওরা কেউ খাবে না, তো শুধু আমি একটাই নিছি। তো আমি আর আমার ভাই একটু খাইছি, আমার ভাইও বলতেছে না আপু আমি খাবো না, আমার ভাই আর আমি সেম, মানে আমাদের ঝাল টক এগুলো পছন্দ। তো যাই হোক, আবার এখানে সামনে আসি দেখলাম যে মাটির মানে কাপের মধ্যে চা বিক্রি করতেছে। তো ভাবলাম, এরপর আমি আমার হাজব্যান্ডকে বলছি এটা তো আমার খাইতেই হবে, না খেলে তো আমার আজকে রাত্রে ঘুম আসবে না। আমার হাজব্যান্ড বলেছে তুমি একটু আগে না চা খাইছো, আমি বলছি না আমি আবার খাবো, সমস্যা নাই। তো এরপরে আবার এখান থেকে চা নিতেছি, তো ওই হিসাবে ওরা বলতেছে ওরাও খাবে। তো আমার কাছে মনে হয়েছিল চাটা মনে হয় অনেক মানে টেস্টি হবে হয়তো বা। আর এই যারা লাকসাম লেকে যান তারাও সন্ধ্যার পরে যায়, সন্ধ্যার পরে মানে মনে হয় অনেক বেশি সুন্দর লাগে, কারণ আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়েছি কিন্তু অত অন্ধকার হয় নাই। আর ওই হিসাবে ওরা কতক্ষণে বাসায় যাবো, আম্মু বাসায় চলো, পাপা বাসায় চলো, ওদের শুধু এই এই মানে একটাই কথা। তো এখানে এই যে চা চলে এসেছে, চায়ের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু মানে একদম সত্যি কথা বলতে কি আমার কাছে চাটা শরবতের মতো লাগছে। কেন বলতেছি, কারণ চায়ের মধ্যে বাদাম, এরপর হচ্ছে চকলেট সিরাপ, এরপর হচ্ছে এত চিনি দিছে, মানে চাটা আমরা সবাই মানে আমি খাইছি কষ্ট মষ্ট, কিন্তু ওই হিসাবে কেউ খায় না, ওরা একটু একটু চুমু দিয়ে পরে চাগুলার পরে খাওয়া হয় না। দেখতে কিন্তু মানে মনে হচ্ছে কত স্বাদ লাগবে, কিন্তু খাওয়ার পরে এটা আসলে চার মতো লাগে না, এটা আমার কাছে শরবতের মতোই লাগছে। এত মিষ্টি, এত বাদাম, চকলেট সিরাপের কোনো প্রয়োজন ছিল না, চা নর্মালি আসলে স্বাদ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।